তারপর চলে আসছি আমরা পদ প্রকরণে, তাই তো, পদ প্রকরণ বা পদ প্রকরণ। ঠিক আছে, পদ প্রকরণে দেখুন প্রথম পরিচ্ছেদের মধ্যে কি আলোচনা করছে, পদ। পদ কাকে বলছে? বলছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন রকম বাক্য ব্যবহার করি, করি কি না? করি। তাহলে সেই বাক্যগুলো ব্যবহার করার সময় কি হচ্ছে, আমরা কতগুলো পদের দ্বারা কিন্তু সেগুলো বলে থাকি, পদ সমষ্টি লাগে। ঠিক আছে, এবার পদ কিভাবে হচ্ছে? পদ বলতে অনেক সময় থাকে শব্দও বলা হয়, শব্দের বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে কিন্তু পদ বলা হয়। যখনই আমরা যে কোনো কিছু বলছি, কোনো না কোনো শব্দ বলছি এবং সেই শব্দের সাথে কোনো না কোনো বিভক্তি যুক্ত হচ্ছে। কীভাবে যুক্ত হচ্ছে? শুধুমাত্র শব্দের সাথে নয়, কিছু ধাতুর বিনিময়েও কিন্তু আমরা কথাবার্তা প্রদান করি, আদান প্রদান করি, তেমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। বলছে শব্দের সাথে সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলির নাম হচ্ছে সুবিভক্তি। শব্দের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হচ্ছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, কদু, দাদু, ঠিক আছে, কারণ নাম হলো, নাম বোঝাক বা যে কিছু বোঝাক, সেগুলো আমরা আলোচনা করব। সেগুলোর সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয় তাদেরকে বলা হয় সুবিভক্তি। যেমন দেখুন রাম, রামের পরে রাম, রামের পরে বিসর্গ হলো। শ্যাম, শ্যামের পরে বিসর্গ হলো। লতার পরে বিসর্গ নেই। ঠিক আছে, এগুলো কেন হচ্ছে, কেন হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে, এইবার বলছে ঠিক আছে, তাহলে শব্দের সাথে যেগুলো সেগুলো হচ্ছে আমার সুবিভক্তি। তাহলে ধাতুর সাথে যেগুলো সেগুলো কি? যেমন ধাতু কোনগুলো বলুন তো? ক্রিয়া। ধাতু বলতে ক্রিয়াপদগুলোকে বোঝায়, ক্রিয়া হয়। যেমন যে যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নিচ্ছে, দেখছে, কাজ করছে, পড়ছে, এই সমস্ত কিছুকে কি বলা হচ্ছে? এগুলোকে বলছে আপনার ধাতু। এই ধাতুর সাথে ক্রিয়াপদ যে যুক্ত হচ্ছে, এই ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে তিং বিভক্তি। এই তিং বিভক্তি যুক্তগুলো পদকে কি বলা হচ্ছে? এগুলো সেই পদ তৈরি হচ্ছে, অর্থাৎ সুবিভক্তি পদ আর হচ্ছে তিং বিভক্তিযুক্ত পদ, দুরকম পদ হচ্ছে। এইবার এই পদকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। চলুন 5টি ভাগে কীভাবে ভাগ করব? দেখুন প্রথমেই বলছে 5টি ভাগ পদের। প্রথম হচ্ছে বিশেষ্য, তারপর সর্বনাম, ঠিক আছে, তারপরে হচ্ছে বিশেষণ, তারপর হচ্ছে অব্যয়, তারপর হচ্ছে ক্রিয়া। তাহলে কটা পদ হলো? 5টা পদ। পরিষ্কার? এইবার 5টা পদ কিন্তু আমাদের বাক্য গঠন ক্ষেত্রে লাগে। বিশেষ্য লাগে, বিশেষণ ছাড়াও বাক্য গঠন হয়, কোনো সমস্যা নেই। সর্বনাম ছাড়াও মাঝে মাঝে আমি কোনো বাক্যের একটি বাক্য বলেছি, সেখানে সর্বনাম নাও প্রয়োজন হতে পারে। ক্রিয়া লাগবেই, ঠিক আছে, কিন্তু আমার বিশেষ্য লাগবে। এবার কাউকে না কাউকে বাক্য গঠন করতে আমার সবাইকেই প্রয়োজন হচ্ছে কম বেশি। তাহলে প্রথমে বলছে বিশেষ্য। তাহলে বিশেষ্য কাকে বলছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। বিশেষ্য আপনারা সবাই জানেন বিশেষ্য কাকে বলছে। যেমন ইংরেজিতে পড়েছেন না, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন সব পড়েছেন, ঠিক তেমনই এখানে বিশেষ্য। বিশেষ্য বলতে বলছে যে পদ দিয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জাতি, গুণ, অবস্থা, ভাব, ক্রিয়া ইত্যাদি নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে, কারণ নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তাকে বলছে কি? বিশেষ্য পদ। যেমন দেখুন কি বলছে, রাম, জলম, নারাহা, দয়া, শীতলতা, গমনম, এইগুলিকে বলছে আমার বিশেষ্য পদ। বলছে ঠিক আছে, এগুলোকে বিশেষ্য পদ বলবো, কিন্তু এই বিশেষ্যকে আবার ভাগ হয়? যে হ্যাঁ হয়। এই বিশেষ্যকে আবার 5টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বা তারপরে হচ্ছে ক্রিয়াবাচক। 6টা বিষয়, 6টা ভাগে ভাগ করছে। আরও অনেক ভাগ করলেও করা যায়। তা প্রথমে দেখুন সংজ্ঞাবাচক বিশেষ্য। বিশেষ্য মানেই আমরা সাধারণভাবে বুঝি নাম বোঝায়, কোনো কিছু নাম বোঝাচ্ছে। বলছে এখানে কোনো ব্যক্তি, কোনো বস্তু, স্থান, নদী, পর্বত, এই সমস্ত বিশেষ কিছু সংজ্ঞাবাচক বোঝায়। আমি যদি বলি এখন হিমালয়, বলবো না হিমালয়, তাহলে হিমালয়টা কি? পর্বত, তাই না? তারপরে কোনো ব্যক্তি, আমি বললাম রাম, আমি বললাম বিভাস, আমি বললাম অক্ষয়, ঠিক আছে, আমি বললাম পাপাই। এই যে কারণ নাম বলছি, এই নামগুলোর দ্বারা কি বোঝাচ্ছে? কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এগুলো কি বোঝাচ্ছে? এগুলো সংজ্ঞাবাচক বিশেষ্য, কোনো ব্যক্তিবাচক। তারপরে যদি কোনো বস্তু বলি, আমি একটা বস্তু বলছি আম, জাম, কাঁঠাল, তাই তো, অর্থাৎ এই যে জিনিসগুলো নাম বলছি সেগুলো কি হচ্ছে? সেগুলো একটা বস্তুবাচক বিশেষ্য। তারপরে স্থান, কোনো একটা জায়গার নাম বলে হাওড়া, কলকাতা, বাংলাদেশ, পাকিস্তান, কোনো একটা দেশের নাম বলছি, অর্থাৎ সেগুলো স্থান। নদী, গঙ্গা, সিন্ধু, কাবেরী, রেবতী, রেবা, গোদাবরী, কত নদী আছে, তাহলে নদীর নাম বোঝাচ্ছে। তারপর পর্বত, হিমালয়, আন্দিজ,
আল্পস, মাউন্ট আবু, কত পর্বত আছে, এই যে প্রত্যেকটা পর্বতের নাম। অর্থাৎ এইগুলো যে বিষয়গুলোকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে আমার সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে সংজ্ঞার মধ্যে দশরথ, তারপর বস্তুর মধ্যে আমরম, স্থানের মধ্যে কলকাতা, কোনো একটা স্থান, ভারতবর্ষ, এই যে বিষয়গুলোকে বোঝায় যখনই এই ধরনের বিশেষ্য বোঝাবে, কারণ নাম বোঝাবে, তখন আমি তাকে বলবো কি সংজ্ঞাবাচক বিশেষ্য। পরিষ্কার সবার কাছে? তারপরে বলছে কি বস্তুবাচক বিশেষ্য সংজ্ঞাবাচকের পরে। এবার কোনো বস্তুকে বোঝাবে, এরকম ফল, জল, পর্বত, নদী, পুস্তক, বস্ত্র, গৃহম, পুষ্পম, অর্থাৎ কোনো বস্তু বা পদার্থকে ইত্যাদির বিশেষ, ঠিক আছে, বিশেষভাবে বোঝায়, সাধারণভাবে বোঝায়, তাই সেই বিশেষ্য পদগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। তারপরে দেখুন জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কাকে বলছে? বলছে কোনো সমজাতীয় প্রাণী এবং মানুষ প্রভৃতির শ্রেণী বা বিশেষ্য দ্বারা বোঝানো হয়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন ধরুন আমি বললাম আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তাই না, মনুষ্য জাতি। ধেনু, ধেনু বলতে গরুকে বোঝায়, গরু। গাভী, শৃগাল, শৃগাল বলতে একটা শৃগাল পক্ষকে বোঝায়, শিয়ালকে দেখলে শিয়াল বোঝা যাবে। তারপরে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতে যে ব্রাহ্মণ। তারপরে ভারতবর্ষী, মানে আমরা সবাই ভারতবাসী। বঙ্গদেশী, মানে যে বাংলাদেশের বা আমাদের পশ্চিমবঙ্গবাসীকেও বলা হয়। হিন্দু বলতে আমরা সবাই হিন্দু। বৌদ্ধ, যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধ। বৃক্ষ, অর্থাৎ এগুলো কি ধরনের বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য, কোনো একটা জাতিকে বোঝাচ্ছে। ঠিক আছে, জাতি বলতে কি বোঝায়? জাতি বলতে একটা একটা মাপকাঠি, মানে এরা এই ধরনের, ওরা ওই ধরনের, এরা এই সিস্টেমের, এইটাকে বোঝানো হয়। তারপর বলছে কি সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্যটা কেমন? বলছে এক জাতীয় মানুষ, প্রাণী বা বস্তুর সমাহার বা সমষ্টিবোধক পদকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন কি সভা, নরানাং সভা, ছাত্রানাং সভা, মানে কি নরানাং সভা মানে মানুষদের সভা বা একটা জায়গায় তারা একত্রিত হয়ে বসে আছে, মানে অনেকগুলি মানুষ, সমষ্টিবাচক বিশেষ্য। তারপরে ছাত্রানাং সেবা, এখানে সবাই ছাত্র, আমরা সবাই ছাত্র, তাহলে ছাত্রানাং সভা, ঠিক আছে, তাহলে ছাত্রদের সভা, এটা সভা। এইগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে। বৃক্ষানাম শ্রেণী, বনে গেলাম, বললাম গাছেদের শ্রেণী রয়েছে এখানে, কত গাছ, তাহলে বৃক্ষানাম শ্রেণী হয়ে গেল। তারপর বলছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। গুণবাচক বা ভাববাচক বিশেষ্য কোনগুলি? বলছে এমন কিছু বিশেষ্য পদ আছে যেগুলি ইন্দ্রিয়গ্রাহ্য নয় কিন্তু বোধ দ্বারা ধারণা করা যায়, এগুলিকে বলছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। কেমন কি? বলছে দয়া, ক্ষমা, ধৈর্য, ঠিক আছে, গৌরব, স্বাস্থ্য। আমি জিজ্ঞাসা করলাম ভাই তোর কি একটু দয়া নেই, মানে বোঝালাম, কিন্তু সে বুঝে গেল যে বিষয়টা কি বোঝাচ্ছে, আমিও বুঝে গেলাম, কিন্তু সেটাকে দেখানো যাচ্ছে না। দয়াটা কিভাবে দেখাবো, ধৈর্যটা কিভাবে দেখাবো, সেটাকে তো দেখাতে পারছি না। এই যে আমার ধৈর্য, এই দেখো আমার ধৈর্যটা, এই দেখো আমার দয়াটা, দেখো, কেউ দেখাতে পারছি না। তাই জন্য একে বলছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। তারপর বলছে ক্রিয়াবাচক বিশেষ্য। বলছে ক্রিয়াবাচক বিশেষ্য হয়? হ্যাঁ বলে হ্যাঁ হয়। কেমন বলছে? বলছে যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলছে। যেমন কি ভ্রমণম, শয়নম, ভোজনম, গমনম, আহারহ, শ্রবণম, পাঠ ইত্যাদি, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে বোঝাচ্ছে। তাহলে বলুন পরিষ্কার হলো? এই যে বিশেষ্যগুলো আমরা 6 প্রকার বিশেষ্য বললাম, সংজ্ঞাবাচক, বস্তুবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক, তাহলে সবার কাছে সবটা পরিষ্কার হলো? আশা করি সবাই বুঝতে পেরেছেন। বলুন কারো কোনো প্রশ্ন? সর্বনাম। সর্বনামটা কি? বলছে বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যাকে ব্যবহার করি। বলছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি। যেমন দেখুন স, স মানে সে, অহম মানে আমি, তম মানে তুমি, ইয়া মানে যেটা, এগুলো হচ্ছে সর্বনাম। মানে কীরকম? এরকম সর্বনাম অনেক প্রকারের হতে পারে। ধরুন আমি নামের পরিবর্তে আমি বললাম যে অক্ষয় পড়াশোনা করছে, অক্ষয় পড়াশোনা করছে, সে খুব ভালো পড়তে পারে। এই যে অক্ষয় ভালো পড়াশোনা করছে, সে অক্ষয় পড়াশোনা করছে, সে খুব ভালো পড়তে পারে, তার মানে কি অক্ষয়ের পরিবর্তে আমি সেটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে আমার সর্বনাম। পরিষ্কার? আমি বললাম দেবাঙ্গী খুব ভালো মেয়ে, সে নিয়মিত পড়াশোনা করে। দেবাঙ্গী খুব ভালো মেয়ে, সে নিয়মিত পড়াশোনা করে, তাই তো?
হয়ে গেল। তাহলে ওই যে নামের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সর্বনাম। তার মানে কি বিশেষের পরিবর্তে ব্যবহার হলো। আমি বললাম আম গাছে আম হয়েছে, আম গাছে আম হয়েছে সেই গাছটা তুমি দেখো। আম গাছে আম হয়েছে সেই গাছটা তুমি দেখো। বনে গিয়ে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসো, সেই গাছে যেন একটিও আম পড়ে না থাকে। তাহলে ওই যে আম গাছের পরিবর্তে সেই কথাটি ব্যবহার হয়েছে। তাহলে তৎ তৎ বা সেই বৃক্ষে, সেইগুলোতে কি বসাবো সেইগুলোই হচ্ছে আমাদের এখানে আলোচনা সর্বনাম পদে। তা সর্বনাম পদ কয়েক প্রকার হতে পারে বলছে। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কি বলছে? আসমাদ ইউষ্মাদ তৎ, মানে আমি, তুমি এবং সেটা, এই অর্থে বোঝানোর জন্য কিন্তু এই তিনটি শব্দকে ব্যবহার করা হয়, যেটাকে ব্যক্তিবাচক। আমি পরিবর্তে কি হচ্ছে? আমি আমি ওই যে আমি বললাম রাম খাবার খায়, সে সে হয়ে যাবে পরিবর্তে। এরকমভাবে যে বিষয়গুলো আমি, তুমি, তুমি খাবার খাচ্ছ, বা ওই নামের পরিবর্তে অন্য কিছুর পরিবর্তে আমি এটাকে ব্যবহার করছি, নামের পরিবর্তে, সেই জন্য এটাকে সর্বনাম বলছি। তৎশব্দ থেকে শুরু করে সবগুলি। তা বলছে নির্দেশক সর্বনাম কোনগুলি? বলছে আদাস, ইদম, এতৎ, এই শব্দগুলি। আদাস, ইদম, এতৎ এই শব্দগুলিকে ব্যবহার করছি। তা বলছে সাকল্যবাচক সর্বনাম, সবাইকে বোঝাতে সর্বনাম। বলছে আদাস, আদাস ইদম হয়ে গেল। সর্ব, উভ, বিশ্ব, উভয়। বললাম আমরা সবাই পৃথিবীবাসী, বললাম আমরা সবাই ভারতবাসী। আমি বললাম দেবাঙ্গী, অক্ষয়, পাপাই, সুবর্ণ সবাই ভারতবাসী। সবার নাম বললাম, বলার পরে বললাম সবাই ভারতবাসী, সাকল্য অর্থে বোঝানো। এই যে বিশেষণ, তার পরিবর্তে যে সর্বনাম ব্যবহার হয়ে গেল। তারপর বলছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে কিম। কিমটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, সেটা হচ্ছে ব্যবহার। কিম করতি, কি করছো? আপনি কি করছেন? কিম করতি, আপনি কি করছেন? ভবান কিম করতি, আপনি কি করছেন? কিম করতি, কি করছেন? ঠিক আছে, এই হচ্ছে ব্যবহার। তারপরে দেখছি দিকবাচক সর্বনাম। বলছে পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো দিকবাচক হিসাবে যে সর্বনাম ব্যবহার করা হয় দিক অর্থে। এগুলো যখন ব্যবহার করবো তখন আমরা জানবো। আপাতভাবে এগুলোর পরিবর্তে এটা আসছে এবং এটার মানে এটা আমাদের আপাতভাবে জানতে হবে। বলছে এছাড়াও আত্মবাচক, সম্বন্ধবাচক ইত্যাদি এবং অন্যান্য ধরনের সর্বনামও কিন্তু হতে পারে। যেমন শব্দরূপে ভেদ অনুসারে সর্বনাম শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। শব্দরূপে ভেদ অনুসারে এটা সর্বাদি, সর্বাদি শব্দ, মানে এগুলো সবার দ্বারা কিন্তু সমস্ত কিছুকে বোঝাচ্ছে। যেমন সর্ব, বিশ্ব, উভয়, নেম, সাম, সীম, একতর, উভ, এক, দ্বি, এই যে শব্দগুলি, এই সমস্ত শব্দগুলির দ্বারা কিন্তু সর্বাদি শব্দকে বোঝাচ্ছে। সর্বাদি এই শব্দগুলির মধ্যে পড়ছে। বলছে অন্য আদি, মানে অন্য কিছু অর্থে বোঝাচ্ছে। যেমন কি অন্য, অন্যতর, ইতর, কতম, কতর, ইয়তম, ইয়ততর, ততম, তত, একতম ইত্যাদি শব্দ। দেখুন এত শব্দ কিন্তু আমরা জানি না, এবং প্রত্যেকটি শব্দ কিন্তু আমরা শিখিও নি, তার জন্য কিন্তু আমরা এগুলো প্রয়োগ করতেও পারি না। অল্প দু একটা জানি, আমাদেরকে আরও বেশি বেশি করে জানতে হবে। তারপর বলছে ইয়াদাদি, হ্যাঁ পূর্বাদি শব্দ, ইয়াদাদি শব্দ আর ইদমাদি শব্দ। পূর্বাদি শব্দ হচ্ছে পূর্ব, পর, অপর, অবর, দক্ষিণ, উত্তর, অন্তর, স্বা, অর্থাৎ পূর্ব আদি যত শব্দ আছে সবাই পূর্বাদি শব্দের মধ্যে পড়ছে। তারপর ইয়াদাদি শব্দ। ইয়াদাদি শব্দ কোনগুলি? ইয়াদ, তদ, এতদ, কিম। ইয়াদ, ইয়াদ মানে এটা বা যেটা, তদ মানে সেটা, এতদ মানে এটা, কিম মানে কি, এই সমস্ত শব্দগুলি হচ্ছে ইয়াদাদি শব্দ। মানে এরকম আরও অনেক শব্দ আছে, এই একটা দুটো শব্দ নয় কিন্তু। তারপর বলছে ইদামাদি শব্দ। ইদামাদি শব্দ কোনগুলি? ইদম, আদাস, ইউষ্মদ, আসমদ, ভবত ইত্যাদি, এই শব্দগুলিকে বলছে ইদামাদি শব্দ। বলুন তাহলে এই যে সর্বনামগুলি ব্যবহার করলাম বা যেগুলো আমরা জানলাম বিশেষের পরিবর্তে ব্যবহার করছি, তাহলে আপাতভাবে এগুলো পরিষ্কার হলো আপনাদের কাছে। এগুলো যখন আমরা এগুলো নিয়ে বাক্য রচনা করব তখন আরও বিশেষ করে এই শব্দরূপগুলি বা এগুলো নিয়ে আলোচনা করব। এখন তো এগুলো শুধু নামে মাত্র জেনে রাখলাম। বলুন এটা কি পরিষ্কার? এর বেশি পড়াবো না, নাহলে আপনাদের মাথার থেকে বেরিয়ে যাবে যেটুকু হয়েছে। আর বেশি চাপ দেবো না, চিন্তা নেই। এবার এগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এগুলোকে পড়তে হবে, এগুলোকে বুঝতে হবে। যত আপনারা পড়বেন, যত আপনারা নিজেরা বর্ণ বিশ্লেষণ করবেন, যে কোনো শ্লোক বার করবেন, শ্লোক বার করে একটা শব্দকে বর্ণকে ভাঙবেন, দেখবেন আপনারা আরও সুন্দর উচ্চারণ করতে পারবেন।
যত শ্লোক ভাঙবেন তত ভালো উচ্চারণ করতে পারবেন, লজ্জা পাবেন না। খাতা বার করবেন, খাতা বার করে লিখবেন। যে শ্লোক পারবেন না, যে মন্ত্র পারবেন না, লিখুন, লিখে আমাকে পাঠান না, সমস্যা কি, আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো আজকে।